হয়, কিছু প্রকাশিত হয়। আমি একটা কথা বলি যে আমি আগের দিনে একটি অনুষ্ঠানে এক বিশিষ্ট সাহিত্যিকের কাছ থেকে শুনছিলাম, গল্প নানা রকম হয়, গল্পটা বলা হচ্ছে কিভাবে। বাবা যদি ডেকে বলেন, এই তোকে একটা গল্প শোনাবো, আর ঠাকুরমা যখন অনেক কল্পনার গল্প চোখ বড় বড় করে দত্তি দানো ব্যঙ্গমা ব্যঙ্গমী বলে, বাবা এই তুই আয় একটা গল্প শোনাবো তোকে, তাতে যা আগ্রহ বা সেটা যা মনে থাকা, ঠাকুমা যখন বলছেন যে ভাবে বলছেন, ফলে বলার কায়দাটা হচ্ছে একটা বিরাট ফ্যাক্টর। আমি কি বুঝলাম, আমি কি বোঝালাম, কিন্তু আমি কিভাবে বোঝালাম। আমার প্রথম প্যারাটা পড়ার পর পরের প্যারা অব্দি পাঠক যাবেন কেন? আমি এটুকু বলতে পারি, আমি যেহেতু অল্প বয়স থেকে প্রত্যক্ষ সাংবাদিকতায় যুক্ত, আমার একদা বস সহকর্মী এখনকার অন্যতম সেরা সাহিত্যিক প্রচিত গুপ্ত রয়েছেন, অমরবাবু রয়েছেন, আমি একটু আগেও দেখেছি। দেখুন, এই ডে টু ডে সাংবাদিকতার একটা জায়গা আছে, কিন্তু আমরা যেটা দেখছি সেটা আমায় খবরটুকুই লিখতে হচ্ছে, কিন্তু তার বাইরে যে জায়গাটায় গেলাম সেখানে যে জীবনের অন্য গল্প রয়েছে সেটা কিন্তু সেদিনকার খবরে স্টাফ রিপোর্টার বা বিশেষ সংবাদদাতা বা কুণাল ঘোষের প্রতিবেদন তাতে কিন্তু সেটা থাকছে না, লেখা সম্ভব নয়। বা যেটা বোঝা গেল, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একটি লোককে আবিষ্কার করেছিলাম একবার, সেটা পরবর্তীকালে আমি পথ হারাবো বলেই উপন্যাসে ক্যারেক্টারটাকে ঢুকিয়েছি। একটি লোকের একটা পান সিগারেটের দোকান ছিল পাড়ার মোড়ে, ছোট দোকান, যে যার মতো জুলুম চালাতো তার উপর, এবং লোকটি মোটামুটি শান্তভাবে সেগুলো সহ্য করে যেত, যেগুলো সহ্য করার কথা নয়। এবার চায়ের দোকান ঘিরে নানা রকম ভিড় হয়, কিছু লোকজন যাতায়াত করে, তো যখন তার উপর বাড়াবাড়ি রকম অত্যাচার শুরু হলো, অনেকে বলতো, তুমি এটা কি প্রোটেস্ট করছো না কেন, তুমি ভয় পাচ্ছ কেন, তুমি এত সুন্দর লম্বা চড়া শরীর। না, আমি এসব গন্ডগোল চাই না, আমি শান্ত প্রকৃতির ইত্যাদি। যখন একটা এক্সট্রিম ঘটনা ঘটলো এবং কয়েকটি ছেলে পাড়ার একটি মেয়েকে উত্তপ্ত করছিল, তখন সেই লোকটি, যে লোকটা এক গালে চড় খেলে আর এক গাল বাড়িয়ে দেয়, সে উঠে দাঁড়িয়ে একসঙ্গে 4-5 জনকে উদম মারল। এবং পরে জানা গেল উনি আগে সার্কাসের রিং মাস্টার ছিলেন, ওর কাজ সকাল বিকেল বাঘ সিংহকে ট্রেনিং দেওয়া, ওর টেম্পারামেন্ট বাঘের সঙ্গে চলা। নতুন আইন হয়েছে, বাঘ সিংহ বন্ধ হয়ে গেছে, তখন সার্কাসে মালিকের পর রিং মাস্টার ছিল রাজা। কিন্তু এই যে চলে গেল বাঘ সিংহ, বাকিদের কাছে উপহাসের বস্তু। কি হলো দাদা, এবার কাকাতুয়াকে খেলা শেখাবেন নাকি? সেই অপমান থেকে লোকটার সার্কাসের চাকরি ছেড়ে একটা চায়ের দোকান করে বসেছে। ভাবা যায় না, সে যখন রিয়্যাক্ট শেষ পর্যন্ত করছে, তখন কিন্তু সেটা তার রিং মাস্টারটা বেরিয়ে আসছে সেখানে। আর আমি বাঘকে খেলা শেখানো, বাঘকে শাসন করা, পাড়ার মাস্তান আমার কি করবে? ফলে যেদিনকার গন্ডগোলটা শুনেছিলাম, সেদিনকে সেই ক্যারেক্টারকে আমি সেভাবে লিখতেই পারিনি, ওটা ছিল একটা গন্ডগোলের কভারেজ। ওই ক্যারেক্টারটাকে নিয়ে এলাম পথ হারাবো বলেইতে, যেটা একটা ওটিটি প্ল্যাটফর্মে শুটিং শুরু হলো। দুর্ভাগ্যবশত ওই বাংলাদেশে শুটিং নিয়ে ওনাদের সব বিতর্কে সেটা আপাতত একটু বন্ধ আছে, কারণ কিছু অংশ নাকি বাংলাদেশে গিয়ে শুটিং করে ফেলেছিলেন। তো যাই হোক, ফলে আমিও চেষ্টা করেছি যে সাংবাদিকতার ক্ষেত্রে আমার যে সুযোগগুলো হচ্ছে যাওয়ার, আমি সেখান থেকে যদি আমি কিছু অন্য অনুভূতিগুলো, আমার মতো যারা আছেন অনেকেই, মানে আমি ব্যতিক্রমী কোনো ব্যাপার নেই, যারা এই ধরনের চারপাশের জীবন থেকে নেয়া আর একটা জীবন, যেটা আমার এক্সক্লুসিভ, যেটা আপনারা বাইরে থেকে বুঝবেন না, আমি তার কারণ বা বিতর্কে যাচ্ছি না, কিন্তু সেই জীবনের যে কত রং আছে এবং সেটা আমাকে লিখতে সাহায্য করেছে, সেটা হচ্ছে আমার বন্দি জীবন।
একটা জেলের মধ্যে কত রকম মানুষের সঙ্গে মেশা যায়। আমি চা বাগান দেখেছি কভারেজ করতে গিয়ে। আমি এখন প্রতিদিনের কনসাল্টিং এডিটর। আমি বানারহাটে চা বাগানে গণহত্যার সময় আমি আজকাল থেকে গেছিলাম। আমি চা বাগান শ্রমিকদের উপর শোষণ আমি ওখানে কভারেজ করতে গিয়ে দেখেছি। কতদিনের জন্য দেখা যায়? 2 দিন, 2.5 দিন। সমাজের ভেতরে ঢোকার সময়টুকুও পাওয়া যায় না তাতে। এরপরে হয়তো কোনো ভিআইপির সঙ্গে গেছি, হয়তো চিফ মিনিস্টারের সঙ্গে গেছি পাহাড়ে, জ্যোতিবাবু হন বা মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই চা বাগানটা আমি জানলাম যখন আমি জলপাইগুড়ি জেলে ছিলাম, এবং চা বাগানের বহু শ্রমিক এবং শ্রমিক নেতা যখন সেখানে বন্দী, তারা আমার সহবন্দী, এবং আমার একটা নোট খাতা থাকতো। বিভিন্ন লোকের সঙ্গে গল্প করার সময় কার্যত ইন্টারভিউ করার মতো আমি সেই নোটগুলো রাখতাম। মানে কি করে সন্ধ্যের পর কেন তারা দেশীয় মদে ডুবে থাকে এবং তাদের উপর কি অত্যাচারটা চলে, সেটা ওইখানে ওই মুহূর্তে ওই কারাবাসের ওই রাত্রিরে না থাকলে ওই গল্প ওইভাবে বেরিয়ে আসতে পারে না। আমার অন্যতম সেরা মুহূর্ত 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমি সেল ওয়ার্ডের সামনে বসে আছি। একজন মাওবাদী বন্দীর আমন্ত্রণে বাকি মাওবাদীরা এক জায়গায় ছিলেন। তারা স্বাধীনতা দিবস ঠিক পালন নয়, স্বাধীনতা দিবস উপলক্ষে ওখানে অনেক মাওবাদী ছিলেন, প্রায় 15-20 জন তো বটেই। তো তারা একটা সভা করছিলেন। ওনারা বিভিন্ন দিনের ওরকম সভা করেন। আবার আর একটা অন্য কোনো বন্দির ঘরে রেডিও চলছে। কি অদ্ভুত কন্ট্রাস্ট! রেডিওতে দেশের প্রধানমন্ত্রীর বক্তৃতা চলছে লালকেল্লা থেকে। দেশ এগোচ্ছে, আমরা আর কত এগোচ্ছি তার বর্ণনা চলছে। স্বাধীন ভারত এগোচ্ছে, আর আমার সামনে মাওবাদী নেতা বক্তৃতা করছেন অন্য রাজ্যের অন্য ভাষায়, যে এটাকে স্বাধীনতা বলে না, ইংরেজ চলে গেছিল, একটা নতুন শ্রেণী এসছে। আমাদের এই যারা খনি বেল্টে কাজ করে বা যারা পাতা কুড়োয়, তাদের যে কঠিন অবস্থা বা তাদের উপরে শোষণ, সেগুলো কিন্তু সমাজ বদলের সঙ্গে সঙ্গে, ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সমাজটা বদলায়নি। এই কন্ট্রাস্ট, এটা তো আমি গল্প উপন্যাসে আমার রিফ্লেকশনে আনতে সহযোগিতা করেছে। এটা মানে এই বৈপরীত্য। এবার সেই লোকগুলির সঙ্গে আমার অত্যন্ত ভালো বন্ধুত্ব হয়েছিল, ফলে তাদের কাছ থেকে তাদের জীবনগুলো জানা, এক একটা উপন্যাসে এক একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে খানিকটা সেগুলোকে আনা। সর্বশেষ গত রোববারের আগের রোববার প্রতিদিন কাগজের আমাদের ছুটি বিভাগে একটি গল্প, সেটা সুনিতা উইলিয়ামস ফিরলেন। সুনিতা তো ফেরার গল্প, কিন্তু তার সঙ্গে আর একটি মেয়ের গল্প মিশিয়েছি, যাকে শ্বশুরবাড়ি থেকে ননদকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এগুলো কিন্তু সত্য ঘটনা। পরে দেখা গেছিল মেয়েটি খুন করেনি, তার সঙ্গে ননদের অত্যন্ত ভালো বন্ধুত্ব ছিল। ননদ মেয়েটি অন্য ধর্মের একজনকে বিয়ে করতে চলেছিল, সেটা অত্যন্ত প্রভাবশালী বাবা সহ্য করেননি। ওই তক্কাতক্কি থেকে একটা মারধর হতে হতে মেয়েটি মারা যান। তখন পুত্রবধূকে অ্যারেস্ট করা হয়। ফলে আমি ওই ধাপে ধাপে, পুত্রবধূ যেদিন জেলে ঢুকেছেন প্রথম জীবনে, তিনি টিভিতে খবর দেখছেন যে সুনিতা উইলিয়ামস আটকে গেছেন, ফিরতে পারছেন না, তার জামিন খারিজ হচ্ছে। জেলে ফিরে খবর পাচ্ছেন মহাকাশযানটা খারাপ হয়ে আছে, আরো কমাস থাকতে হবে। এই করতে করতে যখন তারটা প্রমাণ হচ্ছে যে তিনি নির্দোষ, সেদিন তিনি সন্ধ্যাবেলা শুনছেন অবশেষে নাসা মহাকাশযান পাঠাচ্ছে, সুনিতা ফিরছেন। এবার সুনিতা ফিরলেন, আর সেদিনকে উনি জেল থেকে বেরোলেন। এটা আমি মিলিয়েছি। আমি এইভাবেই চারপাশের সাংবাদিকতার খবরগুলো, বাইরে গিয়ে যে অনুভূতিগুলো তৈরি হয়, যে ক্যারেক্টারগুলোকে দেখি, সেইভাবে একটু রাখার চেষ্টা করি। ধন্যবাদ।